আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আসছি রে। বিল পরিশোধ করে বাইক নিয়ে গ্যারেজ আসলো। বাইক স্ট্যান্ড করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে বড় সড়ো পা ফেলে। 3 তলায় এসে 2 সিঁড়ি উপরে উঠে আটকে গেল পা। যেভাবে উঠেছিল সেভাবেই পিছিয়ে এলো। ভেতর থেকে হাসির আওয়াজ আসছে। কি মিহি সেই হাসি। কান খাড়া করে বুঝার চেষ্টা করছে প্রাণ খোলা হাসির মালিকটা কে। 30 সেকেন্ড মাঝে ভেতর থেকে আওয়াজ এলো, মীরা হাসি থামা, পরের কাহিনী তো বল। রাইফ চোখ বন্ধ করলো। বাকিটুকু শোনার প্রয়োজন নেই তার। বুকের বাঁ পাশে হাত বুলিয়ে আপন মনে বলল, আমাকে আরো এক নির্ঘুম রাত্রি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ লাজুকলতা। ছাদের রেলিং এ পা ঝুলিয়ে বসে আছে রাইফ। অফিস থেকে বাসায় না গিয়ে সোজা ছাদে চলে এসেছে সে। টানা 4 দিন অফিসের কাজে ব্যস্ত ছিল। ঘাড় ঘুরানোর সময় বা সুযোগ কিছুই হয়নি তার। আজ কাজ শেষ করে কিছুক্ষণ সময় অবসর পেল। অফিসে বেশিরভাগ সময় কাটানোর ফলে এই 5 দিন দেখা হয়নি মীরার সাথে। যেতে আসতে ওই একটু বারান্দায় নজর বুলিয়ে গেছে, কিন্তু ফলাফল শূন্য। মাগরিবের আজান হয়েছে কিছুক্ষণ আগে। ভ্যাপসা গরম। শার্টের হাতা কোনই পর্যন্ত ভাঁজ করে রাখা রাইফেল। শার্টের উপরের 2টা বোতাম খুলে রেখেছে। এলোমেলো চুলগুলোকে হাতের সাহায্যে গুছিয়ে নিল। আকাশপানি তাকিয়ে দেখলো চাঁদ নেই আকাশে। নক্ষত্ররা আজ পুরো আকাশ ছেয়ে আছে। আচ্ছা, রাইফ যদি তার পাখিটাকে নক্ষত্র করে বুকে রাখে তাহলে কি সে থাকবে? নাকচ করবে নাকি কোনো জবাবই দেবে না? লজ্জাবতী পাতার মতো কুকড়ে যাবে নাকি লজ্জায় লাল হবে তার গাল? মাথা নিচু করে কি নীরব থাকবে নাকি দৌড়ে পালাবে? মুচকি হাসলো আপন মনে। সেদিন পালাতে পারলেও আর দেবে না সে পালাতে। খোঁচা খোঁচা দাঁড়িতে হাত বুলালো। নিজের চিন্তা ভাবনায় নিজেই হেসে ফেললো। আপন মনে শুধালো, আমার মীরাবতী, আমার লাজুকলতা, একবার কাছে এসো, আমার করে রেখে দিব মন পিঞ্জিরায়। মীরা কিচেনে বসে খাদিজা বেগমের সাথে টুকটাক কাজ করছে আর গল্প করছে। শওকত রহমান অফিসে গেছে। ফিরতে বিকেল হবে। বাজারের ব্যাগ থেকে মরিচের প্যাকেট বের করে মরিচ থেকে বোটা আলাদা করেছে মীরা। খাদিজা বেগম তেলে মাছ ছাড়লেন। তার মধ্যে কলিং বেল বেজে উঠল পরপর 2 বার। খাদিজা বেগম পিছু ফিরে তাকালেন। মীরাকে বললেন, যা তো মা, দেখ কে এসেছে। এই সময় কে আসলো আবার? বসে না থেকে গিয়ে দেখ। মীরা মাথায় ওড়না দিয়ে দরজায় গেল। লুকিং গ্লাস দিয়ে দেখলো বাইরে সঞ্জিতা বেগম আর উর্মি দাঁড়ানো। দ্রুত দরজার নব ঘুরিয়ে খুলে বলল, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ফুপুজান, মাফ করবেন, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করলাম। কথাটা বলে মীরা সঞ্জিতা বেগমকে ঝুড়িয়ে ধরল। এরই মধ্যে উর্মি হন হন করে ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে পড়েছে। সঞ্জিতা বেগম ভাতিজি কালিঙ্গন করে ছেড়ে দিলেন। থুতনিতে হাত রেখে বললেন, ওয়ালাইকুম আসসালাম মীরা। বেশি অস্থির হওয়ার দরকার নাই, 1 মিনিটও দাঁড়িয়েছিলাম না। কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ফুপু, আসেন আসেন বসেন, ঘেমে গেছেন একেবারে। খাদিজা বেগম কিচেন থেকে উকি দিয়ে দেখলেন তাদের। শাড়ির আঁচল কোমর থেকে বের করে কাঁধে চড়িয়ে ডাইনিং আসলেন। সঞ্জিতা বেগমকে উদ্দেশ্য করে বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো আপা? না না, কোনো অসুবিধা হয়নি। কি করছো? রান্না করছি আপা, ইলিশ মাছ ভাজছি। তৎক্ষণাৎ উর্মি চোখ চকচক করে উঠল। তড়ি ঘড়ি করে বলল, আমার জন্য কিন্তু 2 পিস রাখবেন মামি, সাথে কাঁচামরিচও ভাজবেন, অনেক মজা করে খাবো। তোকে আস্ত মাছই ভেজে দিব, তোরা খেলেই আমার শান্তি। ঠিক আছে, তাহলে তাই করো। মীরা ট্রে হাতে ডাইনিং আসলো। ঠান্ডা শরবতের গ্লাস সঞ্জিতা বেগমের দিকে এগিয়ে পাশে গিয়ে বসলো। ফুপুর কাঁধে মাথা রেখে আবদারের সুরে বলল, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে ফুফু, যাওয়ার নামও নেবেন না বলে দিলাম, তাহলে আমি অনেক কষ্ট পাবো। থাকবো কিছুদিন। অনেক অনেক ধন্যবাদ ফুপু। উর্মি তাকালো তাদের দিকে। রিমোট হাতে নিয়ে মীরাকে উদ্দেশ্য করে বলল, গলা ধরাধরি শেষ হলে আমাকেও 1 গ্লাস দে, আমিও এখানে বসে আছি ভাই, গলাটা ফেটে যাচ্ছে। এত খারাপ অবস্থা তোর? তাহলে তো গ্লাসে হবে না, ফ্রিজে ঢুকে রাখতে হবে। যা ফ্রিজে গিয়ে শুয়ে পড়, একেবারে রাতে উঠিস। মিরুর বাচ্চা। উর্মি কপট রাগ দেখালে হেসে দিল সবাই। থোকা থোকা সাদা মেঘ ঘুরে যাচ্ছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পৃথিবী কিছুটা শীতল এখন। হালকা হাওয়া বয়ে যাচ্ছে। উর্মি ফ্রিজ থেকে আচারের বয়াম বের করে একটা বাটিতে আচার নিল। রুমে এসে মীরাকে তড়ি ঘুরি করে বলতে লাগলো, নে নে চল, সন্ধ্যা হয়ে যাবে, তখন আর মামু বের হতে দেবে না। কই যাবি?
তোর মাথায়, ছাদে যাব চল। ছাদে কেন? নাচতে। এখানেই নাচ, আমি দেখি। তোকে দেখাবো কেন? ছাদে গিয়ে পুরো এলাকাবাসীকে দেখাবো। যেতে পারবো না। যাবি না? না। মিরু, লাভ নাই রাগ দেখিয়ে আমি উঠছি না এখান থেকে। হাতে কি আচার? দেখি দে তো। খাইতে হলে ছাদে চল। খাবো না। উর্মি মীরার হাত ধরে টেনে তুলল। হা হুতাশ করে বলতে লাগলো, এত ওজন কেন রে তোর? পুরাই একটা হাতির বাচ্চা। আমি হাতি হলে তুই? আমি হাতি আর তুই হাতির বাচ্চা, হয়েছে? এবার চল না বাপ, রুমে আর কতক্ষণ থাকা যায় এভাবে? উর্মির কথা শুনে মীরার মুখ হা হয়ে গেল। বিস্মিত কণ্ঠে জবাব দিল, মীরা এই কয়দিন একেবারেই বের হয়নি বাসা থেকে। ওরও দম বন্ধ লাগছে রুমে বসে। মন তো চাচ্ছে ছাদে যেতে, কিন্তু আবার যদি লোকটার সাথে দেখা হয় তখন? 7-5 ভাবল। নিজেকে বুঝালো হয়তো লোকটা অফিস থেকে ফেরেনি, দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। চেয়ার হতে কালো ওড়নাটা মাথায় পেঁচিয়ে ছাদের দিকে রওনা হলো তারা দুজন। মাথার উপর খোলা আকাশ। মীরা আর উর্মি নিচে পা ভাঁজ করে ছাদে বসেছে। দুজনের মাঝে বাটিতে টক ঝাল মিষ্টি আমের আচার রাখা। চামচ নিয়ে একটু একটু করে স্বাদ গ্রহণ করছে দুজন। মীরা কিছুক্ষণ কিছু ভাবল, বলবে না করেও স্বাভাবিক কণ্ঠে উর্মিকে ডাকল। চামচে আচার নিয়ে মুখে পুড়ে জবাব দিল, হ্যাঁ। না তো। রাজি আন্টিরা আসছে। ওই যে মোজাম্মেল আঙ্কেলরা ছিল না 5 তলায়, ওনারা চলে গেছে। ফ্ল্যাট বিক্রি করছে? না রে, ফ্ল্যাট তো আন্টিদেরই। মোজাম্মেল আঙ্কেলরা ফুল ফ্যামিলি আমেরিকায় চলে গেছে। জুবাইদা আন্টির হাজবেন্ড আর মোজাম্মেল আঙ্কেল আপন ভাই। জাহাঙ্গীর আঙ্কেল আছে না, উনি জাবেদা আন্টির হাজবেন্ড। কতদিন হলো চলে গেছে? এই তো 7-8 মাস। আগে কখন দেখি ওনাদের? দেখবি কি করে রে পটল, ওনারা আগে ঢাকায় থাকতো, মাঝে মাঝে বেড়াতে আসতো। ময়মনসিংহ আসছে 3 বছর হবে প্রায়, তা ওনাদের অন্য বাসায় ছিল। এখানে আসছে 7-8 মাস হবে। এত কিছু জানলি কি করে? অল্প অল্প জানি, বেশি জানি না। শুধু 2-3 দিন কথা হয়েছিল রাজি আন্টির সাথে, তখনই এসব শুনেছি। উনি আর ওনার ছেলে থাকে। আর কেউ নয়? না, আঙ্কেল নাই, মারা গেছে নাকি কয় বছর হলো। ও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। মীরা চুপ হলো। এতক্ষণ উর্মি নিয়ে যে ধ্যানে খাচ্ছিল বলে কোনো কিছুতে ধ্যান ছিল না। যেমন যেমন প্রশ্ন করেছে তেমন ভাবে সোজা সবটা উত্তর দিয়েছে। টনক নড়ল উর্মির। মীরা তো সহজে কারোর সাথে কোনো কথা নিজে থেকে জিজ্ঞেস করে না। তাহলে ঘটনার পেছনের কাহিনী জানতে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো, তুই এসব জিজ্ঞাসা করছিস কেন? পরিচিত একজনকে দেখেছিলাম বিল্ডিং এ। কাকে? একটা ছেলে, রাইফ নাম মেবি। ও রাইফ ভাইয়া? উনি তো রাজি আন্টির ছেলে, মাঝে মাঝেই দেখা হয়। আচ্ছা। ভালো আছে। এই মধ্যে ফোনের রিংটোন বেজে উঠল। মীরা পাশ থেকে তুলে কানে গুছল। আম্মা বলেন। বাদাম আনছে তোর আব্বা, এসে নিয়ে যা। ঠিক আছে, আসছি। ফোন কেটে কোলের উপর রাখলো। মীরা কিছু বলবে তার আগে উর্মি ভর ভর করে বলল, আমি যেতে পারবো না, আজ অনেক ওঠানামা করছি, তুই গিয়ে আন। মীরা হতাশ হয়ে উর্মির দিকে তাকালো। উর্মি মুখ ভেঙচি দিয়ে মাথা নেড়ে চূড়ান্ত ভাবে অসম্মতি জানালো। বাধ্য হয়ে মীরা উঠে দাঁড়ালো। খালি পায়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল সিঁড়ির দরজার দিকে। সামনে পা ফেলবে তখনই কার উপস্থিতি টের পেল। পাশ কেটে চলে যাওয়ার জন্য ডান দিকে সরে আসতে সামনের জন সেদিকেই এলো, আবার বাঁ দিকে সরে গেল। এবারও সামনের জন বাঁ পাশে একইভাবে সরে এলো। বিরক্ত হলো মীরা। মুখ দিয়ে ছকারান্ত শব্দ উচ্চারিত হলো। মনে মনে ভাবল মহাবিপদ তো। পরক্ষণে মীরা নিজেই স্থির হলো। নিচ থেকে মাথা তুলে উপরে তাকালো। স্তব্ধ হলো তার মুখাবয়ব। বিস্ময়ে একটু ফাঁকা হলো গোলাপি 2 ঠোঁট। সামনে সুদর্শন পুরুষটা প্যান্টের পকেটে 2 হাত গুজে শীতল চোখে তাকিয়ে আছে তার দিকে। তীক্ষ্ণ তার দৃষ্টি, চোখের পলক পড়ছে না একটুও। মীরা নজর এদিক সেদিক ঘুরিয়ে পাশ কেটে চলে যাওয়ার জন্য পা বাড়াতে রাইফ ডান হাত তার ডান পা বাড়িয়ে পথ আটকে দিল। ধীরে সুস্থে মীরার সামনে বাম পা এনে সোজা হয়ে দাঁড়ালো। রাগ হলো মীরার। এ কেমন বেয়াদবি! কড়া কথা শোনাবে বলে মনস্থির করলো। রাইফের চোখের দিকে তাকিয়ে কিছু বলবে, তখনই ভারী গলার গমগমে শীতল কণ্ঠ ভেসে এলো, তোমাকে দেখে আমার শান্তি না আসা পর্যন্ত ছাড়ছি না লাজুকলতা। খুব জ্বালিয়েছ এই কয়দিন, স্থির হয়ে দাঁড়াও।
রাইফের আকস্মিক এমন উদ্ভট কথা শুনে মীরার কান তপ্তা খেল। কোশ্চিন কালেও ভাবেনি এমন কথা শুনতে হবে তার। ভালো ভেবেছিল সে, কিন্তু লোকটার মাথায় যে সমস্যা আছে আজ পুরোপুরি নিশ্চিত। মনে মনে ভাবল, মহা বিপদ তো। এ কার পাল্লায় পড়লাম আমি? এমন ভাবে বলছে যেন মামার বাড়ির আবদার, দেখতে চাইলেই দেখতে দেবে। তড়িৎ গতিতে ওড়না দিয়ে মুখ ঢেকে ফেলল। শুধু কাজল কালো আখিদয় দৃশ্যমান। রাগে কচকচ করছে মীরার মাথা। রাইফের স্থির শীতল চাহনি দেখে মেজাজ আরও বিগড়ে গেল। কাটকাট কণ্ঠে বলল, অসভ্য লোক, সরেন সামনে থেকে। রাইফ ঠাঁই দাঁড়িয়ে, ঠোঁটে ধীরে ধীরে মৃদু হাসি স্থান করে নিচ্ছে। বাঁকা কণ্ঠে বলল, ছুঁয়ে দিয়ে টি শার্ট ছিঁড়ে দিলে অসভ্যতামি হয় না। আমি একটু দেখতে চাইলেই দোষ? অবশ্যই দোষ এবং গুনাহ বটে। রাইফ এবার নিবিড় ভাবে দৃষ্টিপাত করল। চাপা কণ্ঠে ভরাট গলায় ফিস ফিস আওয়াজে বলল, আমার করে নিয়ে দেখলেও কি গুনাহ হবে? মীরা কেঁপে উঠল। জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, মানে? মানে অনেক কিছু। শান্তি প্রয়োজন আমার, সাথে তোমারও শান্তির ঠিকানা হতে চাই। মীরার মাথা শূন্য শূন্য লাগছে। কি বলবে ভেবে পাচ্ছে না। নিজেই গমগম করে পাশ কেটে চলে যাবে, তখনই রাইফ দ্রুত তার সহিত বলল, বারান্দায় আসো না কেন মেয়ে? সমস্যা কি? কেউ অপেক্ষা করে তোমার জন্য? মীরার পা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরল। কটমট দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার মহাভারত অশুদ্ধ হয় বারান্দায় গেলে। কথাটা বলেই হনহন করে নিচে চলে গেল। রাইফ কিছুক্ষণ থ মেরে থাকলো। মিনিট সময় পেরুতে অট্ট হাসিতে ফেটে পড়ল সে। যেমন ভেবেছিল তেমনটাও না, তেজ আছে দেখা যায়। এই তেজটা যেন বহুগুণ সুন্দর করে তুলল মীরার ব্যক্তিত্ব। মীরা দৌড়ে ওয়াশরুমে ঢুকেছে। ঘেমে উঠেছে শরীর। খাদিজা বেগম ডাকছে ড্রয়িং রুম থেকে। মীরা আইনেই তাকালো। ধুকপুক করছে তার হৃদয়। কি বলল লোকটা? আখিদয় বন্ধ করে মনে করলো সেই উক্তিটা আমার করে নিয়ে দেখলেও কি খুনা হবে। নির্বিড় করে কয়েকবার আওড়ালো সে কথা। তড়িৎ গতিতে চোখ খুলে দুহাত ভরা জল মুখে ঝাপটা দিল। পরপর কয়েকবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে বাইরে বেরিয়ে এলো। খাদিজা বেগম এগিয়ে এলেন। বাদামের প্যাকেট এগিয়ে দিয়ে বললেন, নে। রাখো। যাবি না? না। কেন? ইচ্ছে করছে না। কি হলো আবার? মন খারাপ, একটু একা থাকি প্লিজ। মন ভালো হলে রুমে আসিস, শুনবো তোর মন খারাপের গল্প। ঠিক আছে। মায়ের মমতা মাখা হাত ছুঁয়ে দিল মীরার মাথা। চোখ বন্ধ করে শান্তিটুকু কুড়িয়ে নিল। পাশ থেকে কাঁথা টেনে মাথা পর্যন্ত ঢেকে শুয়ে পড়ল। যখনই মীরাকে দুশ্চিন্তা ঘিরে ধরে তখনই সে চুপ করে শুয়ে পড়ে। রাইফ ছাদে ঢুকতে বাঁদিকে উর্মিকে নজর এলো। কাছাকাছি এসে বলল, আরে উর্মি যে। জি ভাইয়া, কেমন আছেন? ভালো, এখন একটু বেশি ভালো আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? কি করছো? আচার খাচ্ছি, খাবেন? না, তুমি খাও। বাদাম আনতেছি মীরা, বাদাম খাইয়েন। আর আসবে না? কি? বাদাম। যাও নিচে যাও। কেন আসবে না? মন বলছে। সন্দেহের নজরে তাকাল উর্মি। উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, আপনার মন কেন বলছে আসবে না? আপনার মন সব জানে। না, তবে বাদাম আসবে না এটা জানে। বাদামের দেখা আমি আরো 1 সপ্তাহ পাবো না সেটাও জানে। হাই কপাল আমার। আফসোস ঠিকরে পড়ছে রাইফের কণ্ঠে। তারপরেও তার মনটা ফুরফুরে লাগছে। অফিসের ব্যস্ততা শেষে আজ রাইফ বাসা দিয়েছিল। ঘুমিয়েই কাটিয়েছে দিন। বিকেলে বাইরে একটু ঘুরে আসবে বলে বের হয়ে কি মনে করে নিচে না গিয়ে ছাদের দিকে পা বাড়ালো। এভাবে যে প্রেয়সীর সাক্ষাৎ লাভ করবে সে এক বিন্দুও আন্দাজ করতে পারেনি। নৈশভোজ করতে ডাইনিং বসেছে সবাই। খাদিজা বেগম কয়েকবার ডেকে এসেছে মেয়েকে, কিন্তু এখনো উঠার নাম নিচ্ছে না মেয়েটা। হঠাৎ কি হলো ভেবে চিন্তার ভাঁজ পড়ল কপালে। শওকত রহমান তাকালেন খাদিজা বেগমের বাণী। সহধর্মিনীর মলিন মুখ দেখে কিছু ঠাহর করতে পারলেন বোধ হয়। ধীরে সুস্থে উঠে মীরা রুমের সামনে গিয়ে দাঁড়ালেন। টোকা দিয়ে ডাকলেন, আমার আম্মাজান, ভেতরে আসি। মীরা প্রাণপ্রিয় আব্বাজানের ডাক শুনে ধরফর করে বিছানায় শোয়া থেকে উঠে বসল। বালিশের পাশ থেকে ওনাটা নিয়ে মাথায় জড়ালো। কণ্ঠস্বর উঁচু করে জবাব দিল, অবশ্যই আব্বাজান, আসুন আসুন, বাইরে দাঁড়িয়ে কেন? শওকত রহমান দরজা খুলে ধীর পায়ে মেয়ের কাছাকাছি এলেন। পাশাপাশি বসে মীরার পানি দৃষ্টি আরোপ করলেন। মোলায়েম স্বরে বললেন, শরীর খারাপ নাকি মন? মন। মীরা সহজ স্বীকারোক্তি। শওকত রহমান আর একটু কাজ ঘেঁষে বসলেন। বললেন,
কি করতে পারি আপনার আম্মাজানের জন্য? কিছু করতে হবে না আব্বাজান, এখন ঠিক আছি আমি। আলহামদুলিল্লাহ। রাতের খাবারটুকু খাবেন আমার সাথে? ফ্রেশ হয়ে আসি। অবশ্যই। আপনি শুরু করেন, আমি আসছি। সানজিদা বেগম বসে আছেন শওকত রহমানের কক্ষে। খুশ মেজাজে গল্প করছে ভাই বোন। উর্মি মামার রুমের বারান্দার গাছগুলো থেকে আগাছা পরিষ্কার করছে। খাদিজা বেগম চা নিয়ে আসলেন। পাশে বসে তিনিও বিভিন্ন বিষয়ের আলাপচারিতায় যুক্ত হলেন। এক পর্যায়ে সানজিদা বেগম বললেন, মীরার ব্যাপারে এখন কিন্তু চিন্তা করা দরকার ভাইজান। কথাটা শুনে খাদিজা বেগম তাকালেন স্বামীর পানে। এই বিষয়টা যে তাকে অনেক ভাবায়। কম তো চেষ্টা করছে না, কিন্তু কোনোভাবেই রাজি করানো যাচ্ছে না মেয়েকে। শওকত রহমান কিছুক্ষণ নিশ্চুপ থাকলেন। অসহায় কণ্ঠে বললেন, কম তো চেষ্টা করলাম না, আমার মেয়েটা যে একেবারে লাজুক। এভাবেও তো চলবে না ভাইজান, মেয়ে মানুষ, একদিন না একদিন পরের ঘরে যেতেই হবে। তা তো অবশ্যই, আমার নিজেরও তো কম চিন্তা হয় না, স্বস্তি পাই না আমি। যেভাবেই হোক বুঝিয়ে সুঝিয়ে এবার একটা ব্যবস্থা করতে হবে। ওর অবস্থা দেখছেন আপনি, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন শওকত রহমান। তিনি খুব ভালো করে জানেন মীরা ভালো নেই। ওর হৃদয়টা যে খণ্ড বিখণ্ড। এই খণ্ড বিখণ্ড মেয়েটাকে একটু চাপ দিলে একেবারে ভেঙে পড়বে। বাবা হয়ে এমন কিছুটা দেখতে পারবেন না তিনি। বাবা হয়ে এমনটা কিছুতেই দেখতে পারবেন না তিনি। মীরা দ্রুত মুখ চেপে ধরল। কিছুক্ষণ আগে এসেছিল সবার সাথে গল্প করতে। দরজায় ঠোকা দেবে সেই মুহূর্তে কানে আসে ফুপুর বলা কথাটুকু। তখনই থেমে যায় হাত। লুকিয়ে কারো কথা শোনার অভ্যেস নেই, কিন্তু কোনোভাবেই যেন বাবার উত্তরটা না শুনে ফেরত আসতে পারছিল না। মীরা চোখ বুঝল। নোনা জলগুলোকে বেরিয়ে না আসার আকুল আবেদন তার চোখে মুখে। হুড়মুড় করে কান্নারা গলায় হামলে পড়েছে। যে কোনো সময় চিৎকারের সহিত বেরিয়ে আসবে। থপ থপ আওয়াজ তুলে দৌড়ে গেল নিজের কক্ষে। দরজা বন্ধ করে বসে পড়ল ফ্লোরে। চিৎকার করে ভেতরের আর্তনাদগুলো বের করে দিতে ইচ্ছে করছে। দুহাত দিয়ে মুখ ঢেকে নিজেকে খোলস থেকে বেরিয়ে আনলো। অশ্রুসিক্ত নয়নে মানুষপটে ভেসে উঠল বছর তিনেক আগের কথা। মীরা তখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার জন্য ঢাকা থাকে। মাসের অর্ধেক যদি কলেজের হলে থাকে, তো বাকি অর্ধেক পরিবারের সাথে। পরিবারে 4 জন সদস্য, বাবা মা, দাদি আর মীরা। দাদা রহমত আলী গত হয়েছেন অনেক বছর আগে। মীরার স্মৃতিতে খুব একটা জায়গা নেই তার, কিন্তু দাদি নূরজাহান বেগম হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে স্থান দখল করে আছে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যুবতী, পুরোটা সময় জুড়েই মীরার জীবন জুড়ে পদচারণা ছিল তার দাদি। মীরার চেহারার 90% নূরজাহান বেগমের সাথে মিলে, যার কারণে শওকত রহমান মেয়ের মাঝে মায়ের প্রতিচ্ছবি দেখতে পান। নূরজাহান বেগমকে জীবিতকালে আম্মাজান, মীরাকে ছোট আম্মাজান বলে রাখতেন। চেহারার এই মিলটাকে নিয়ে মাঝে মাঝে মীরা ফায়দা লুটত। দাদি শুভ্র সাদা শাড়ি পেঁচিয়ে ঢিলে ঢালা ব্লাউজ পরে লাঠিতে ভর করে আব্বাজানের সামনে বসে পড়ত। খুব খুব করে কেশে দাদির মতো অনুকরণ করে বলতো, আমার বাপজান গো, পানের ডালা কই, দাও তো দেখি। শওকত রহমান মেয়ের কাণ্ডকীর্তি তো হো হো করে হেসে দিতেন। মেয়েরা চোখ রাঙিয়ে বুঝিয়ে দিত তাকে যেন নূরজাহান বেগমই ভাবা হয়। আবারও ভাবসাব নিয়ে আঁচলটা কাঁধে টেনে নিয়ে বলতো, শোনো বাপজান, এত আনন্দিত হইও না। আমার সমস্ত সম্পত্তির 1 কানাও তুমি পাইবা না, এই বলে রাখলাম। সব আমার 203 পাইব। তুমি এক্ষুনি ওসবের আশা সাইরা দাও। শওকত রহমানও তখন মীরার দুষ্টুমিতে সায় দিতেন। বলতেন, আম্মাজান, আপনার নাতনিদের তো বয়স হয় নাই তেমন, ওরা সামলাইতে পারবো না। আমাকে আপনি নিশ্চিন্তে দায়িত্ব দিতে পারেন, আমি দেখে শুনে রাখবো। তোমার ওসব বোঝা লাগবো না, আসছে মাতব্বর। ওরা যখন বুঝবো তখনই সামলাবো। মীরা নূরজাহান বেগমের মতো হুবহু অভিনয় দেখে শওকত রহমান থমেরে গেলেন। মীরা পাশের টেবিল থেকে একটা পান তৈরি করতে করতে বলল, আমার 3টা শাড়ি কিনা লাগবো, বুঝছো? তোমার আব্বাজান থাকতে আমার শাড়ি কেনার কথা কখন লাগতো না। দাও, ক্যাশ থাইকা টাকা দাও, 5-10 হাজার যা পাও। মীরা চুপি চুপি নীরবে ঠোঁট চেপে হাসে। দাদির অনুকরণ করে শওকত রহমানকে যে কঠিন জব্দ করা গেছে এটা ভেবে তুমুল বেগে হাসি পাই তার। ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণ করে। হুঙ্কার দিয়ে বলে, আসল নকল কি বাপজান, টাকা বাইর করো। তোমার আব্বা আমারে একা ফালাইয়া গেছে, আমার হইছে যত জ্বালা। শওকত ওসমান মেয়ের দুষ্টুমিতে এবারও দান মিলাতে পাঞ্জাবির পকেট হাতড়ে 3,500 টাকা মেয়ের হাতে পুড়ে বলতেন, এটাতেই কিনে ফেলেন আম্মা, যেদিন আপনার সম্পত্তির দায়িত্ব দিবেন ওই দিন আপনাকে লাড্ডু খাওয়াবো। মীরা টাকা পেয়ে পানটা হাতে নিয়ে দিক বিদিক ভুলে দৌড় লাগাতো নূরজাহান বেগমের রুমে।
লাফ দিয়ে বিছানায় বসে জাঁপটে ধরতো শক্ত করে দাদিজানকে। হৈ হৈ করে বলতো, পেয়ে গেছি দাদিজান, পেয়ে গেছি, আজকেই শপিং এ যাবো, ইয়াহু! বলে কচকচে 7টা 500 টাকার নোট সামনে মেলে ধরত। নূরজাহান বেগম খুব খুব করে কেশে গলা ঝেড়ে বলতেন, আমার শাড়ি আমার লাঠি নিয়া তুই এতগুলা টাকা হাতায় আনিলি হতচ্ছাড়ি। 1000 টাকা নিয়ে বাকি টাকা আমাকে দে, দে দেখি দে। মীরা জানে দাদি এই টাকা নেবে না কখনো, তবু সে মিছিমিছি ভান করে অসহায় কণ্ঠে বলতো, দাদিজান, আমার স্বামীর সন্তান কেউ নেই, সাথে টাকা পয়সাও নেই। খুব কষ্ট করে তোমার অভিনয় করছি। আব্বাজানকে পটানো সহজ ছিল না। তুমি তোমার ছেলের কাছে গিয়ে চাও, যাও। আমার হয়েই তো টাকাগুলো আনলে, আমি গেলে এখন কি দিব রে ছেমরি? না দিল টাকা দিয়ে কি করবা? এই নাও পান, মিষ্টি পান, গালে দিয়ে মুখটা লাল করে ফেলো। নূরজাহান বেগম একগাল হেসে মুখে পান ঢুকালেন। ধীরে ধীরে চিবিয়ে পানের স্বাদ গ্রহণ করতে থাকেন। কিছুক্ষণের মাঝে লাল হয়ে উঠে তার ঠোঁট। মীরা বিছানায় এক কাঁধে ভর দিয়ে অপলক নয়নে তাকিয়ে থাকে নূরজাহান বেগমের পানে। নূরজাহান বেগম ইতস্তত বোধ করেন। পানির পিক কোটায় ফেলে জিজ্ঞেস করেন, কি দেখতাছস এমন কইরা? তুমি এত সুন্দর করে পান খাও কিভাবে দাদি? তুইও খা, আয় শিখাই দেই। পান খেলে যে বুকে জ্যাম হয় আমার। আমি শিখাই দিলে হইব না, তোর জন্য একটা রাজপুত্র আনম, এক লগে বইয়া পান খাবি। ইস, তোমার রাজপুত্রের সাথে আমি পান খাবো কেন? দুনিয়ায় আর কিছুই নাই নাকি? আহা, এক লগে বইয়া পান চিবাবি, ঠোঁট লাল কইরা ভালোবাসার মানুষটার লগে প্রেম বিনিময় করবি, আর সুখে দুঃখের আলাপ করবি, মহব্বত বাড়বো। আসলেই বাড়বো? হরে দিদি ভাই, তো দাদা ভাই তো আমারে রোজ রাতে এক খেলে পান আইনা কইতো, নূর পান খাইয়া মুখটা লাল করো তো দেহি, এই ধলা মুখটায় পান ছাড়া তোমারে পানসা লাগে দেখতে। মহব্বত করতো তোমাকে অনেক, তাই না? নূরজাহান বেগম এই বয়সেও স্বামীর ভালোবাসার কথা শুনে একটু লজ্জা পেতেন বোধ হয়। মিহি সুরে বলতেন, মহব্বত করতো কিনা জানি না, তয় আমারে ছাড়া ওনার চলতো না। দিন শেষে আমারে ধইরাই ঘুমাইতো, শান্তি লাগতো নাকি তার? নূরজাহান বেগমের খোলা মেলা কথাতে লজ্জা পাই মীরা। দাদির মুখে একটু লাগাম নেই। হঠাৎ কি সব বলে ফেলে লজ্জা মাখা বদনে মিনমিনি কণ্ঠে বলতো, তুমি অনেক সুন্দর দাদি, এখন তখন সব সময়। আমার জন্য যে রাজপুত্র আনবা সেও পাগল হয়ে যাব তোমার জন্য। মীরার কথা শুনে উচ্চস্বরে হেসে উঠতেন নূরজাহান বেগম। মীরার থুতনিতে হাত রেখে বলতেন, আমার দিদি ভাইয়ের উপর থেকে নজর ফেরানো মুশকিল হবে, যে কোনো রাজপুত্রের এক নজরেই আটকে যাইব তার হৃদয় যন্ত্র। তোরে ছাড়া ওই যন্ত্র আর চলবো না, হা হুতাশ কইরা বেড়ান লাগবো। ইস, কখনো না। হরে সেমরি, তুই হইছস আমার লাহান টুকটুকে সুন্দর, আর গুণ তো মাশাল্লাহ আমার থেকেও এক কাঠি উপরে। বাইসা থাকতে তোর কদর করবার পাইব এমন একজনের হাতে উঠাইয়া দিবার পারলে শান্তি পাইতাম। দাদিজান, এভাবে বলো কেন? আল্লাহ তাআলা তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন। এবার ক শান্তি দিবি? আমি এখানে থাকলে তোমার অশান্তি হয়, দূরে ঠেলতে চাচ্ছ কেন? না রে বুবু, মাইয়া গো, স্বামীর সংসারই সর্বসুখ, আইস নয়তো কাল যাওয়াই লাগে। আমি বাইসা থাকতে তগু 4 হাত এক করতে পারলে, দেখা যাইবার পারলে চোখ দুইটা জুড়ে যাইতো। মীরা ছলে ছলে নয়নে তাকায় নূরজাহান বেগমের দিকে। সে জানে একদিন না একদিন ঠিক আপনজনকে ছেড়ে যেতে হবে, নিজের ঠিকানা গড়ে তুলতে হবে নতুন করে। কেমন হবে দাদিজানের রাজপুত্র? যদি ঠিকানা গড়তে সাহায্য না করে সে, তখন কি হবে? পারবে কি সে নিজের জন্য শক্ত জায়গা করে নিতে? নিকশ কালো আধার চারিদিকে, আজ আকাশের বিশালতায় নেই কোনো নক্ষত্রের মেলা। তাঁতটাও মেঘের আড়ালে ঢেকে আছে। চারপাশের বিল্ডিংগুলো অল্প কিছু ফ্ল্যাটে আলো জ্বলছে।
কোলাহলময় শহর ঢেকে আছে পিনপতন নীরবতায়। পিঠ টান টান করে রাইফ বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে অনেকক্ষণ হলো। পরনে নেভি ব্লু টি শার্ট, বুকের উপর 2 হাত আড়াআড়ি ভাঁজ করা, অন্ধকারে ঢেকে আছে তার মুখাবয়ব। এক ধ্যানে সম্মুখে স্থির দৃষ্টি, বিষণ্ণ মন তার। কিছুক্ষণ আগে বাবা জাহাঙ্গীর আলমের কবর জিয়ারত করে এসেছে মা ছেলে মিলে। ফেরার সময় থেকে বাসায় আসা অব্দি একে অপরের সহিত একটা টু শব্দও করেনি দুজন। এসে রাজিয়া বেগম সোজা তার রুমে ঢুকেছে। রাইফ জানি উনি আর বের হবেন না আজ। মুখ আঁচল চেপে টুকরে কাঁদবে সারা রাত। প্রিয়জন হারানোর ব্যথা তিল তিল করে আঘাত করবে তাকে। একসময় তন্দ্রায় আচ্ছন্ন হবে। কিন্তু রাইফ, তার কি আজ 2 চোখের পাতা এক হবে? জাহাঙ্গীর আলমের মৃত্যুর পর কত রজনী যে বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে কেটেছে তা এক আল্লাহ আর এই শহরের কাকপক্ষী ব্যতীত কেউ বোধহয় জানে না। রাইফের খুব ইচ্ছে করে মায়ের মতো করে কেঁদে নিজেকে হালকা করতে। এই যে ভেতরটায় পাথর জমে আছে সেটা গলিয়ে ফেলার নিরন্তর প্রচেষ্টা তার ভেতর। কিন্তু আঁখি জল যেন কঠিন পথ করেছে বাইরে না আসার। এই বোঝা যে ভীষণ ভারী। মুখে রক্তক্ষরণ হবে কিন্তু চোখে বের হবে না এক বিন্দু নোনাজল। দীর্ঘশ্বাস ফেলে ধীরে সুস্থে মায়ের রুমের সামনে এসে দাঁড়ালো। রাতের খাবার খায়নি কেবি। মেডিসিনটুকু না নিলে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে রাজিয়া বেগমের। রুমের ভেতর থেকে গুঙিয়ে কান্নার চাপা আওয়াজ আসছে। কি যে হাহাকার সেই কান্নায়। রাইফের হৃদয়টা যেন এবার আরো বেশি ভার হলো। জড়তা কাজ করছে মাকে ডাকাতে। দ্বিধা দ্বন্দ্ব করে সময় নিয়ে টোকা দিল হালকা কারুকাজের কাঠের দরজায়। খুব মোলায়েম স্বরে আবেগ মাখা কণ্ঠে রাখল, আম্মা। ডাকার সাথে সাথে কান্নার আওয়াজ থেমে গেল। ঘড়ির কাঁটার সময় টিকটিক করে এগিয়ে যাচ্ছে কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। রাইফ নড়ছে না, চলেও যাচ্ছে না। সম্মুখে স্থির দৃষ্টি তার, যেন এখান থেকে ঠিক কিছু আসবে, তাকে ফিরিয়ে দেবে না। ভেতরের মানুষটা নিজেকে সামলানোর জন্য যে সময় প্রয়োজন তা রাইফ জানে। মিনিট 4 পেরোতেই ভেতর থেকে ভাঙা ভাঙা কণ্ঠের আওয়াজ এলো, আমি ঠিক আছি আব্বা, তুই শুয়ে পড়, মেডিসিন খেয়ে নেব, চিন্তা করিস না। রাইফ পলক ঝাপটাল। মায়ের এই যে আমি ঠিক আছি বলাটা, কিন্তু আসলেই কি উনি ঠিক আছেন? ওনার ভেতর বাহির পুরোটাই যে আজ বিধ্বস্ত। তারপরে এখন একটু স্বস্তি বোধ করছে রাইফ। মাকে দ্রুত শুয়ে পড়ার জন্য আদেশ দিয়ে শব্দহীন পায় আবারও বারান্দায় এলো। চেয়ারে বসে পা তুলে দিল সামনের গ্রিলে। আজ আকাশের গভীরতা দেখিয়ে কাটাবে নিঃসঙ্গ রাত্রি। কিন্তু তার অজানাই রয়ে গেল তার মতো এই শহরেরই ঠিক দোতলা নিচে ফ্লোরে বসে ফুপিয়ে কেঁদে যাচ্ছে অন্ধকার আচ্ছন্ন এক ব্যথাতুর নারী। রাইফের মতো প্রিয়জন হারানোর ব্যথায় যে জর্জরিত হয়ে এসছে সে দিনের পর দিন, রাতের পর রাত। নিজেকে নিজে সামলানো এখন আরো কঠিন হচ্ছে মেয়েটা। রাতের শেষ ভাগে আকাশে নক্ষত্র রাজি ফুটে উঠেছে, জল জল করছে আপন সত্ত্বে। ফজরের আজান আসছে পাশের এবং দূর দূরান্তের মসজিদ হতে। কি সুমধুর তার বাণী, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মীরা নড়ে চড়ে উঠল। ফোলা ফোলা ঝাপসা চোখে আশেপাশে বাপ ছাইয়া আলোয় পরখ করে নিল নিজের অবস্থান। মাথাটা প্রচন্ড ভার ভার লাগছে তার। কোন রকমে উঠে বসলো। কতক্ষণ ঝিম মেরে থেকে এলোমেলো চুলগুলো গুছিয়ে নিল। ফ্লোর থেকে উঠে তাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়েছে। গোসল না করলে কিছুতেই ফ্রেশ লাগবে না, হালকা হবে না শরীর এবং মন। ভোরের সূর্য এখনো ওঠেনি পূর্ব আকাশে। অন্ধকার ভাব এখনো বিরাজমান। ধরণীতে আলো ফুটবে ফুটবে ভাব। শীতল হাওয়া বইছে। শওকত রহমান আর উর্মি আগে আগে হাঁটছে, মীরা পেছন পেছন। ধীর পায়ে ভোরের স্নিগ্ধতাটাকে অনুভব করছে সবাই। উর্মি মামু মামু করে অস্থির করে তুলেছে শওকত রহমানকে। একের পর এক প্রশ্ন চলছে, এটা কেন হলো, না হলে কি হতো, হওয়ার কি খুব দরকার ছিল। শওকত রহমান ধৈর্যের সহিত বুঝিয়েই যাচ্ছেন। কিছুক্ষণ পরপর হিম শীতল বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে তাদের। রাতের ঘটনার পর খারাপ ছিল মীরার মন। এমন চমৎকার পরিবেশ পেয়ে মুহূর্তে ফুরফুরে হলো মীরার হৃদয়। পিচঢালা রাস্তায় পথ চলতে চলতে হঠাৎ কি মনে করে পিছু ফিরল। রাইফের সেদিনের বলা কথাটা, বারান্দায় আসো না কেন মেয়ে, সমস্যা কি, কেউ অপেক্ষা করে তোমার জন্য। মনে হতেই উপরে তাকিয়ে নিজের বারান্দায় চোখ বুলালো। দৃষ্টি ফিরাবে তখন বেহায়া নজর গেল 5তলা বিল্ডিং এ বারান্দার অবস্থান করা পুরুষটার দিকে। কেমন শক্ত হয়ে বসে তাকিয়ে আছে তার দিকে। 2 পায়ে 2 হাতের কোনোই ভর দিয়ে শরীর একটু সামনের দিকে ঝুঁকে একত্র করে দেখছে 2 হাতের 10টা আঙ্গুল। চুল এলোমেলো, বিধ্বস্ত চেহারা, স্থির তার চাহনি। নিশ্চয়ই চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে। অপলক নয়নে তাকিয়ে আছে মীরার দিকে। মীরা সম্মুখে হাঁটছে ধীর পায়, কিন্তু দৃষ্টি তার পেছন দিকে। ঘাড় ঘুরিয়ে দেখেই যাচ্ছে আজ। সংকোচ কাজ করছে না একটু। কোনো এক শক্তির বলে নজরও ফেরাতে পারছে না।
মীরার মনে হচ্ছে আজ কেন যেন লোকটাকে অন্যরকম লাগছে। আজ তার চোখে মুখেও নেই কোনো দুষ্টুমির ছোঁয়া। এমন কেন লাগছে লোকটাকে? রাইফো স্থির, ভাবলেশীন তার চেহারা। গভীর চোখে মীরার দৃষ্টিতে দৃষ্টি রেখেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মীরাকে। চোখে কি তার মায়া, কি স্নিগ্ধ পবিত্র লাগছে ভোরের প্রথম আলো। পেছন দিকে ঘাড় ঘুরিয়ে হাঁটার কারণে মীরা হোঁচট খেল রাস্তায়। পড়তে গিয়েও সামলে নিল নিজেকে। সামনে দৃষ্টি দিল, পিছু না ফিরে সঙ্গী হলো আব্বাজানের। পেছনে রেখে গেল কারোর এক বুক অপেক্ষার আর্তনাদ, মন ভরে দেখার এক বুক তৃষ্ণা। কেউ খুব করে যাচ্ছে এই মুহূর্তটা থেমে যাক এখানে। হৃদয় দিয়ে উপলব্ধি করতে চায় তার মুখের ভাষা। মনে মনে আওড়ালো গানের 2 লাইন।